বেবির হার্টবিট 138 বা 140-এর মধ্যে থাকলেই ছেলে হবে, এটা কতটা কনফার্ম? আমার নাভি, আমার যখন বেবি পেটেতে ছিল তখন আমার নাভি কীরকম পজিশনে ছিল, কীরকম অবস্থায় ছিল, আমার যে প্রথম সন্তান, আমার যে মেয়ে আছে, তার জিভ মোটা না সরু ছিল, তার পেছনে মানে পিঠে তার কি চোখের মতো কিছু ছিল কি না, আমি স্বপ্নে কি দেখতাম এবং আমি কি খেতে ভালোবাসতাম, আজকে ভিডিওটা সম্পূর্ণটা তোমাদের জন্য, সম্পূর্ণটা তোমাদের জন্য। তো প্লিজ তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে, সমস্ত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব এবং আমি কিন্তু আমার যে নাভি কীরকম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে মেন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, এর মধ্যে একজন কমেন্ট করে বলেছো যে তোর যেন চোখ মুখ কথা বলছে। আমরা যখন ভিডিও করি মানুষকে এন্টারটেনমেন্ট কথা করার জন্য, তো মানুষ যাতে আমাদের ভিডিওটা দেখে তার জন্য। আচ্ছা, চোখ মুখ কথা বলবে, আমার যদি মুখ অন্যরকম এক কথা বলে, চোখ আর এক রকম কথা বলে, সেটা কি ভালো লাগবে? না, ভালো লাগবে না। তাই হাজারটা যদি ভালো কমেন্টস থাকে তার মধ্যে দুটো বাজে কমেন্ট থাকবে, কারণ হাজার ভালো মানুষের মধ্যে একজন বা দুজন হলেও খারাপ মানুষ থাকে, বা খারাপ নয় তারা, তাদের মেন্টালিটিটাই ওরকম। তাই সবার পছন্দ মতো আমি হতে চাই না, আর হতে পারাটা সম্ভব নয়। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে মেন টপিকে চলে আসি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, আমি যে ভিডিওটা করেছি যে বেবির হার্টবিট দিদিভাই 138 বা 140 বা 157, এরকম অনেক কমেন্ট, অজস্র কমেন্ট এসেছে আমার কাছে যে দিদিভাই এই এরকম পজিশনে যদি হার্টবিট থাকে তাতে করে আমার কি ছেলে বেবি হওয়ার সম্ভাবনা আছে? তো আমি বলবো যে দেখো, যদি তোমার যাদের এটা সেকেন্ড প্রেগনেন্সি তারা কিন্তু খুব সহজেই বুঝে যাবে, একদম 100%, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি, 100% কেউ এই গ্যারান্টিটা দেবে না, কিন্তু আমি বলছি, আমি কখনোই অহেতুক কথা বলি না, এটা একদম সত্যি। অহেতুক কথা বলা আমার কাজ নয়, আমার কাজ, আমি যেটাতে ভুক্তভোগী আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাতে তোমরা উপকৃত হতে পারো। তোমার যদি এটা সেকেন্ড প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে তোমার এটা কি বেবি হবে। তোমার যে ফার্স্ট বেবি থাকবে তার জিভ এরকম যদি সরু থাকে, মানে এরকম যদি সরু থাকে, তাহলে তুমি বুঝে যাবে যে তোমার এবারে যে বেবি আসতে চলেছে সে কিন্তু ছেলে বেবি হতে চলেছে। আর তার জিভ যদি ভোতা হয়, মানে এরকম সরু না হয়, যদি চ্যাপ্টা টাইপের হয়, তাহলে তুমি বুঝে যাবে যে তোমার মেয়ে বেবি হতে চলেছে। এটা একদম 100% একদম কনফার্ম, কারণ এই ঘটনা শুধু আমার সাথে নয়, আমার চেনা জানা অনেকের সাথে ঘটেছে, তাই কিন্তু আমি এটা কনফার্ম বলতে পারছি, তোমরা মিলিয়ে নেবে। প্রথম সন্তানের পিঠে যদি দুটো গর্তের মতো থাকে, পিঠের কোমরের পোর্শনের ওখানটাতে, মানে চোখের মতো, মানে গর্ত টাইপের, তাহলেও তুমি বুঝে যাবে যে তোমার এবারে বেবি তোমার ছেলে হতে চলেছে। কিন্তু আদারওয়াইজ আমি কোনো কিছুতে গ্যারান্টি দেবো না যে না এই হার্টবিট থাকলে তোমার ছেলে হতে পারে, এই প্লাজেন্টা পজিশন, অ্যান্টেরিয়ার পজিশন এগুলো থাকলে তোমার, পোস্টেরিয়ার পজিশন এগুলো থাকলে তোমার ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, বা তুমি কি খেতে পছন্দ করো তার উপর ডিপেন্ড করতে পারে। এই কথা আমি কখনোই বলতে পারবো না গ্যারান্টি দিয়ে, শুধু ওই একটাই বিষয়। আর যাদের ফার্স্ট প্রেগনেন্সি, যদি তোমার এটা প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমার জানা নেই। আর একজন কমেন্ট করেছে দিদিভাই 138 হার্টবিট থাকলে কি ছেলে বেবি হতে পারে? আমি জানি না গো, এটা আমি হার্টবিট সম্পর্কে আমার মানে বলতে পারো, আমি এটাকে মানে কোনো রকম কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমাকে একটা কমেন্ট করেছো, একজন বলেছো যে তুমি অ্যানিমালি স্ক্যান করিয়েছো, সেই অ্যানিমালি স্ক্যানের যে রিপোর্টটা আসে সেটা কি ভুল না ঠিক? তো সবার প্রথমে বলি, আমার বেবি মানে আমার সেকেন্ড বেবি যখন পেটে ছিল আমি কিন্তু অ্যানিমালি স্ক্যান করাইনি, কারণ আমার তখন ফিনান্সিয়াল ভীষণ পরিমাণে প্রবলেম ছিল। আমি বাকি তোমার আলট্রাসাউন্ড যেগুলো আছে সেগুলো করিয়েছি, কিন্তু অ্যানিমালি স্ক্যানটা আমার হয়নি, কারণ টাকা পয়সার প্রবলেমের জন্য। সত্যি কথা বলতে মানে তোমাদের কাছে লুকোনোর কিছু নেই, তোমরা যারা জানো আর যারা জানো না তাদেরকে বলি, আমার এই সেকেন্ড প্রেগনেন্সিটা মানে প্ল্যানিং ভাবেই নিয়েছি, হঠাৎ করেই নেওয়া হয়েছে, কিন্তু বলতে পারো যে কোনো রকম মানে ফিনান্সিয়াল প্রস্তুতি ছিল না আমাদের মধ্যে, কারণ তোমাদের দাদাভাই ঠিকঠাক কাজ করতো না, এখন যেমন এখনও তোমাদের দাদাভাইয়ের কাজ নেই, খুব প্রবলেমে রয়েছি তার জন্য। তো যাই হোক, সেসব পরের কথা। তো তার জন্য কিন্তু আমি সব টেস্টগুলো করানো আমার মানে আলট্রাসাউন্ড যেগুলো মানে টুকটাক যেগুলো করানো সেটা করানো হয়েছে, কিন্তু বাকি যে অ্যানিমালি স্ক্যান যেটা মেন সেটা আমার করানো হয়নি, যে কারণে কিন্তু আমি বলতে পারবো না অ্যানিমাল স্ক্যানের যে রিপোর্টটা আসে সেটা ভুল না ঠিক, এটা আমি বলতে পারবো না। এবারে বলি, আমি স্বপ্নে কি দেখতাম। আমি স্বপ্নে, দেখো, আমি প্রচুর পরিমাণে, অনেক সবাই বলে না যে তুমি সাপের স্বপ্ন দেখলে তোমার বংশধর বাড়ে। হ্যাঁ, বংশ বাড়ে, কিন্তু বংশধর মানে শুধু যে ছেলেরাই বংশধর এটা আমি মানি না। আমি মনে করি ছেলে হোক মেয়ে হোক যাই হোক, শুধু যদি মানুষের মতো মানুষ হয় সেই তোমার বংশটাকে এগিয়ে নিয়ে যাবে। আর বংশের ছেলে সন্তান রইলো অথচ সে মানুষের মতো মানুষ হলো না, সে তোমার জীবন পুরো ধ্বংস করে দিল, সেরকম ছেলে মনে হয় না যে বংশধর হতে পারে, এটা আমি মনে করি না। ছেলে মেয়ে উভয়ই দরকার, ভগবান যাকে যেটা খুশি মনে দেয় সেটাকেই মাথা পেতে নিতে হয়, সেটাই হচ্ছে আমাদের কাছে বংশধর,
সেই প্রজন্ম পরের প্রজন্ম আমাদের। এবার বলো তো, যা আমার মতো তোমার মতো হাজার হাজার মায়ের কিন্তু 2টো করে কন্যা সন্তান আছে বা 3টে করে কন্যা সন্তান আছে, তাহলে তাদের কি বংশটা ওখানে থেমে যায়? থেমে যায় না, কখনোই কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, এগিয়ে চলে। হ্যাঁ, এক্ষেত্রে যদি বলো যে ছেলেরা বাড়িতে থাকে পরের মেয়ে নিয়ে আসে, এক্ষেত্রে যদি বলো সেটা একটা ব্যাপার রয়েছে, কিন্তু যদি ভগবান না দেয় সেটা তো আমি কিছু করতে পারবো না। এবার অনেক বাড়িতে তো এরকম আছে যে ছেলে থেকেও না থাকার মতো আছে, যেটা বাস্তব কথা, ছেলে থেকেও না থাকার মতো। যেমন বাবা মায়ের খোঁজখবর নেয় না, বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না, বলতে পারো তার জন্য পুরো বাবা মায়ের জীবনে পুরো মানে অন্যরকম একটা ব্যাপার। যাই হোক, আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করতে চাই না। তো তাই আমি বলবো যে ছেলে মেয়ে দুটোই আমাদের কাছে সংসার। অনেকের দেখবে একটাই কন্যা সন্তান, অনেকের আছে একটাই কন্যা সন্তান, যেমন আমরাই ভেবেছিলাম আমরা আর নেবো না, আমাদের একটাই কন্যা সন্তান থাকবে, যেমন মাম্পুসোনা। তারপরে ভবিষ্যতে ভেবে দেখলাম 11 বছর পর যে না, এবার অন্তত পক্ষে একটা জিনিস সিদ্ধান্ত, মানুষ বলে না ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে মানুষের অনেক রকম পরিবর্তন আসে। হ্যাঁ, একটা সন্তান কখনো সন্তান হয় না, কারণ সেই আমি বলবো না সন্তান হয় না, সেটা না, মানে আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের বোঝাতে পারছি না, সেটা হচ্ছে দেখো বাবা মা সারা জীবন কারোর বাঁচে না, আর রক্তের একটা সম্পর্ক থাকা ভীষণ দরকার এই পৃথিবীতে। একা একা বাঁচা যায় না, আমি এটা বলতে চেয়েছি, ঠিক আছে? কেউ আবার এটার ভুল মানে বের করো না, একা একা বাঁচা যায় না। আর হ্যাঁ, অনেকগুলো ভাই বোন থাকলে সেখানে অনেক রকম সমস্যা হয়, কিন্তু 2 ভাই বোন বা 2 বোন বা 2 ভাই এরা কিন্তু ঝামেলাটা একটু কমই হয়। আর সেক্ষেত্রে বড় হয়ে গেলে যদি দেখো ঝগড়া অশান্তি সব ভাই বোনদের মধ্যেই হয়, কিন্তু তবুও একটা রক্তের সম্পর্ক থাকা একটা, আমি ভেবেছি যে মাম্পুসোনা যখন অন্য সংসারে চলে যাবে, আজ না হোক কাল তো তাকে বিয়ে দিতেই হবে, নিজের পায়ে দাঁড়ালেও দিতে হবে, তো তখন তার যেন একটা বাবার বাড়ির একটা অস্তিত্ব থাকে, আমরা যদি না বেঁচে থাকি ওর যেন একটা বাবার বাড়ির একটা সম্পর্ক থাকে, সেই সব ভেবে কিন্তু আমরা এনেছি। এবার যার যার ভাবনা চিন্তা তার কাছে, অনেকেই ভাবে অনেকে ভাবে না, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার যার যার। আমি আমার মতামতটা পোষণ করলাম, এবার বাকিটা তোমাদের ব্যাপার। এবার বলি আমার নাভিটা কেমন ছিল, আমার নাভিটা কেমন ছিল তোমাদের আমি একটা স্ক্রিনশট দেবো, তোমরা দেখে নিয়ে বুঝতে পারবে। আমার নাভিটা গর্তের মধ্যে ছিল, কিন্তু ঘোমটার মতো বার করা ছিল, মানে বার করা ছিল। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আর স্বপ্ন, ওই যে যেটা বলতে চাইছিলাম, আমি স্বপ্ন দেখতাম যে সাপের প্রচুর স্বপ্ন দেখতাম, সাপের স্বপ্ন দেখতাম, এবং ফলের স্বপ্ন খুব দেখেছি, আম প্রচুর স্বপ্ন দেখেছি। এই নিয়ে আমি একটা ভিডিও সেকেন্ড তোমাদের করবো, যে প্রেগনেন্সিতে কী কী স্বপ্ন দেখলে কী কী হতে পারে, কী কী না হতে পারে। খাওয়া দাওয়া বলতে আমি মিষ্টি জিনিস একদম খেতে পছন্দ করতাম না, আমি ভীষণ পরিমাণে স্পাইসি খাবার পছন্দ করতাম, ফাস্টফুড পছন্দ করতাম, কিন্তু আমি তো আমাকে তো খেতে দিত না। এটা একটা ভুল ধারণা, জানো, প্রেগনেন্সিতে তোমার ডক্টররা বলেই দেয় হ্যাঁ তেল মশলাটা কম খাওয়া উচিত, শরীরের জন্য ভালো বা বাচ্চার জন্য ভালো, কিন্তু তার মানে এই নয় যে ফাস্টফুড তুমি একদম খেতেই পারবে না, এটা একদমই ভুল কথা। কারণ তোমার শরীর যেটাতে কমফর্ট ফিল করবে, তুমি যেটা খেয়ে তৃপ্তি পাবে, তখন ওই টাইমে সেটাই খাওয়া উচিত। তাতে করে বেবি হয়ে যাওয়ার পরে জানো তো বেবির পক্ষে অনেকটা প্রবলেম কম হয়। কারণটা বলি আমি, কারণ কি হয় বলো তো, বেবি হয়ে যাওয়ার পরে যখন বেস্ট ফিট করে তখন বলে না মা এটা খেলে বেবির কিন্তু পেটে ব্যথা হবে, ওটা খেতে হবে, তার জন্য পেটে থাকা অবস্থায় যদি তুমি খেতে পারো তারপরে কিন্তু আর কোনো প্রবলেম হয় না। আমি একটা সত্যি কথা বলি, আমার মন সোনা পেটে থাকাকালীন আমি কিন্তু বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ, খুব খাইনি কয়েকদিন, কারণ খুব খেতে দিত না, আগেকার দিনে মানুষ বুঝতেই পারছে এরা, তো বারণ করতো। কিন্তু যেটুকু খেয়েছি, বিরিয়ানি খেয়েছি বা মাটন খেয়েছি, মাঝে মধ্যে চিকেনটা খেতে পারতাম না, মাছ খেতে পারতাম না, ডিম খেতে পারতাম না। তো কী বলতো, এই স্পাইসি ফুড বা ফাস্ট ফুড যদি আমি খাই, এখন এই যে রিসেন্ট এইটা ওটা খাচ্ছি মোটামুটি টুকটাক, আমার মনে হয় কিন্তু কোনো প্রবলেম হয় না, ও কিন্তু বেস্ট ফিটই করে, ওকে কিন্তু আমি ফর্মুলা খাওয়াই না। এই জিনিসটা ডক্টরও বলে দেয় যে তোমার যেটা শ্যুট করবে তুমি সেটা খাও, তাতে কোনো সমস্যা নেই, তবে অয়েলি খাবারটা একটু কম খাও যাতে তোমার প্রবলেম না হয় তার জন্য, কিন্তু তুমি খেতে পারো, একদমই পারবে না এটা ভুল ধারণা। এই হলো ব্যাপার। আর এবারে বলি যে মিষ্টি জিনিস আমি খেতে পারতাম না। একটা জিনিস লক্ষ্য করেছি, মন সোনাকে মিষ্টি ওষুধ যেগুলো আর কি, ওর যে মানে পেটে ব্যথার ওষুধ দেয়, এই দেয় ওই দেয়, নানান রকম তোর সমস্যা হয় তখন তোকে ডক্টর ওষুধ দেয়। বাচ্চাদের সাধারণভাবে এখন মিষ্টি ওষুধটাই দিচ্ছে, আমি তো টেস্ট করে দেখিনি। কী হয়েছে বলো তো, মন সোনার মনে হয় ডাইপারটা চেঞ্জ করার টাইম হয়ে গেছে, তাই নিয়ে এসেছিলো যে ডাইপারটা চেঞ্জ করে দাও মা, মাম্পু সোনার কাছে আছে। তো যাই হোক চেঞ্জ করে দিলাম, এখন চলে গেছে। তো এবারে বলি যে দেখো, অনেকেই তোমরা আমাকে বলছো দিদিভাই আমার এত মাস চলছে, আমাকে একটু প্রে করো আমি যেন সুস্থভাবে হয়, দিদিভাই আমার এরকম পিরিয়ডের মতো হালকা হালকা ব্যথা হচ্ছে। তো দেখো আমি একটা কথা বলি, সবার সিমটম তো একরকম থাকে না, তোমাদের যদি কোনো রকম সন্দেহ হয় তোমরা একবার ডক্টরের সাথে কথা বলো। আর হ্যাঁ, অনেকেরই আমি জানি এই জায়গাটা যে ডক্টরের কাছে গেলেই অনেকগুলো টাকার ব্যাপার থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ডক্টরের সাথে ফোনে একবার কথা বলতে পারো, বা হেলথ সেন্টারের যে মানে দিদিগুলো আছে, সিস্টার দিদিগুলো, তাদের সাথেও কথা বলতে পারো। তো মনের সন্দেহ দূর হয়ে যাবে। সবটাই যে আমার কথা শুনে তোমাদের মেনে চলতে হবে এর কোনো মানে নেই।
আর একটা কথা বলি, সবার জন্য প্রে করছি, সবাই সুস্থভাবে ছোট্ট সদস্যকে নিয়ে বাড়ি আসো, সুস্থভাবে তাকেও জন্ম দাও, নিজেও ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর অনেকে আমাকে কমেন্ট করছে, দিদিভাই নর্মাল ডেলিভারি করানো ভালো হবে নাকি সি সেকশন করানো ভালো হবে? সেক্ষেত্রে আমি বলেছি যে এইটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করবো, যে নর্মাল ডেলিভারি না সিজারিয়ান, কারণ সব কিছু তো আর একটা ভিডিওর মধ্যে আমি জড়িয়ে বললে তোমাদেরও ভালো লাগবে না শুনতে, আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সেক্ষেত্রে কি বলো তো, আমারও পোস্ট করতে প্রবলেম হবে, কারণ আমার নেট হচ্ছে 1.5 GB সীমিত। এই 1.5 GBর মধ্যে আমাকে ভিডিও পোস্ট করতে হয়, প্লাস কয়েকজনের ভিডিও আমাকে দেখতে হয়, প্লাস লাইক কমেন্ট শেয়ার করতে হয়, বুঝতেই পারছো। এই হলো ব্যাপার। আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছো যে তোমাদের পুজোর বাজার হয়ে গেছে কিনা, তো দিদিভাই, পুতুল দিদিভাই বলেছে এটা, আমি বলি আমাদের পুজোর বাজার এখনো কিচ্ছু হয়নি, কারণ এখন এবারে তোমাদের হবে কিনা আমি তাও বলতে পারছি না, কারণ তোমাদের দাদাভাই এখন অব্দি কাজে জয়েন করেনি, ওর এখনো কাজ চালু হয়নি, এখন বসেই রয়েছে। তবে মন সোনাকে অনেকেই দিচ্ছে, যেহেতু ছোট সবাই দিচ্ছে, এবার নতুন প্রথম বছর ওর জন্য ওকে অনেকেই দিচ্ছে, সেক্ষেত্রে মন সোনার হচ্ছে, মাম্পু সোনারও হয়নি, আর কারোরই এখন অবধি হয়নি। তো যাই হোক, চলো ক্লিয়ার করতে পারলাম। আর হ্যাঁ, মন সোনার ড্রেস কালেকশন হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, আশা করি বোঝাতে পারলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, কোনো স্বপ্ন বা কোনো রকম কোনো রিপোর্ট, FHR, ফেটাল হার্ট রেট, এই সব কোনোটাই সত্যি হয় না, এগুলো জাস্ট আন্দাজে লেগে যায়, ঠিক আছে? এগুলো সত্য নয়, এগুলো নিয়ে মাথা ঘাবড়েও না, মনের মধ্যে টেনশন এনো না, সবার সুস্থভাবে একটা বেবি হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম। এরপরে তোমাদের যদি অন্য রকম কমেন্ট থাকে অবশ্যই আমাকে করো, আমি অবশ্যই উত্তর দেবো। টাটা।